দুর্বলের উপর সবলের অত্যাচার আদি যুগ থেকেই চলে আসছে। আধুনিকতার চূড়ান্ত শাখায় দাঁড়িয়েও তা অব্যাহত রয়েছে। পাশাপাশি বড় বড় আমলারা তার অধীনস্থ কর্মচারীদের বিভিন্নভাবে নির্যাতন করার মতো ঘৃণ্য অপরাধ সংঘটিত করার খবর বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে প্রকাশ পায়। তবে এবার যা ঘটল তা একটু ব্যতিক্রমী। বড় এক সরকারি কর্মকর্তা এবার নির্যাতন করলেন তারই অধীনস্থ এক কর্মচারীর স্ত্রীকে, তাও আবার যৌন নির্যাতন। নির্যাতিতা মহিলা থানায় মামলা করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ মতে ঊনকোটি জেলার জেলা শাসকের অফিসে কর্মরত নাজরাত সেকশনের নাজির ইন্দ্রজিৎ মালাকার দীর্ঘদিন যাবৎ উক্ত জেলা শাসক অফিসের কর্মচারী দোলন কুমার দেবের স্ত্রীকে কুপ্রস্তাব দিয়েছেন। কিন্তু দোলন কুমার দেবের স্ত্রী তার প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করে গিয়েছেন বলে জানান নির্যাতিতা নিজে। গত 11ই ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে দোলন কুমার দেবের আবাসস্থলে একটি ছোট অনুষ্ঠান ছিল। উল্লেখ্য, দোলন কুমার দেব কৈলাসহর সার্কিট হাউসের একটি কোয়ার্টারে থাকতেন। অভিযোগ, সেই অনুষ্ঠানে বিনা নিমন্ত্রণে ইন্দ্রজিৎ মালাকার ও তার স্ত্রী চলে যান এবং সেখানে ইন্দ্রজিৎ মালাকার বাহানা দেখিয়ে রাত্রি যাপন করার সুযোগ নেন। যদিও রাতে দোলন কুমার দেব ও ইন্দ্রজিৎ মালাকার এবং আরো এক কর্মচারী এক রুমে থাকার কথা ছিল, কিন্তু দোলন কুমার দেবকে অন্য একটি রুমে পাঠিয়ে দেওয়া হয়। আর ইন্দ্রজিৎ মালাকার সরকারি সার্কিট হাউসের একটি রুমে ক্ষমতার অপব্যবহার করে রাত্রি যাপন করেন বলে অভিযোগের প্রকাশ। রাত অনুমান 1 ঘটিকার সময় ইন্দ্রজিৎ মালাকার তার স্ত্রীকে ফোন করে বলেন দোলন কুমার দেবের শরীর খারাপ হয়েছে। দোলন কুমার দেবের স্ত্রী যেন 1 বোতল জল নিয়ে আসেন। এই খবর ইন্দ্রজিতের স্ত্রী দোলন কুমার দেবের স্ত্রীকে বলার সঙ্গে সঙ্গে তিনি দোতলায় সেই রুমে দৌড়ে আসলে দেখা যায় দোলন কুমার দেব সেখানে নেই, আর অন্য এক কর্মচারী সেখানে ঘুমিয়ে রয়েছে। আর সেই সুযোগে ইন্দ্রজিৎ মালাকার নির্যাতিতাকে জাপটে ধরে তার শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে হাত দিতে থাকেন এবং দোলন কুমার দেবের স্ত্রীকে ধর্ষণ করার চেষ্টা করেন। তাদের ধস্তাধস্তিতে ঘুমিয়ে থাকা অপর ব্যক্তি জেগে উঠলে ইন্দ্রজিৎ দোলনের স্ত্রীকে ছেড়ে দেন। তারপর এই ঘটনার বিচার চেয়ে নির্যাতিতা জেলা শাসকের অফিসের অন্যান্য বড় মাপের আমলাদের জানিয়ে বিচার প্রার্থনা করেন, কিন্তু অভিযোগ তারা আজকাল পরশু শুধু তারিখ করতে থাকেন, কোনো ধরনের বিচারের ব্যবস্থা হয়নি। এদিকে ইন্দ্রজিৎ বাবু তার ক্ষমতার অপব্যবহার করে দোলন কুমার দেবের উপর বিভিন্নভাবে নির্যাতন শুরু করেন বলে অভিযোগ। প্রকাশ থাকা প্রয়োজন যে ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত জেলা শাসক কার্যালয়ের আরেক কর্মচারীর স্ত্রীকেও ইন্দ্রজিৎ বাবু প্রস্তাব দিয়েছিলেন। তখন সেই ভদ্র মহিলা চুপচাপ তার বাড়িতে ফিরে যান বলে জানান নির্যাতিতা। তারা দুই মহিলা মিলেই ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন বলে তিনি জানান। দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করেও যখন কোনো বিচার পাচ্ছিলেন না নির্যাতিতা, তখন তিনি বাধ্য হয়ে চলতি মাসের 16 তারিখ কৈলাসহর মহিলা থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু থানা কর্তৃপক্ষ এখনো পর্যন্ত মামলাটি রেজিস্ট্রি করেননি বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে নির্যাতিতা মহিলা আজ কৈলাসহরের এসডিপিওর নিকট লিখিত অভিযোগ জানিয়েছেন বলে উল্লেখ করেন। বর্তমানে প্রভাবশালী ইন্দ্রজিৎ মালাকার নির্যাতিতা ও তার স্বামীকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন বলে মহকুমা পুলিশ আধিকারিককে জানিয়েছেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর একটা অংশের মানুষের বক্তব্য, সরকারি সার্কিট হাউসে ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে রুম ব্যবহার করেছেন নাজির ইন্দ্রজিৎ মালাকার এবং এই ধরনের নোংরামি করেছেন। এখানে প্রশ্ন উঠতেই পারে, ইন্দ্রজিৎ মালাকার কি ওই রাতের রুমের ভাড়া সরকারি খাজনায় জমা দিয়েছিলেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তা জেনেও কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? এদিকে নির্যাতিতা বারবার নির্যাতনকারীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর ন্যায় বিচার না পেয়ে থানায় মামলা করার পর আজ 3 দিন হয়ে গেলেও তার মামলাটি রেজিস্ট্রি করা হয়নি। তার কারণ কি? সরকারি বড় আমলা, তাই তার বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, উঠছে এমনও প্রশ্ন। এদিকে অধীনস্থ কর্মচারীর স্ত্রীকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ প্রকাশ্যে আসতেই সমস্ত কৈলাসহরে শোরগোল পড়ে গেছে। সাধারণ মানুষের বক্তব্য, সরকার যেখানে বেটি পড়াও বেটি বাঁচাও বলে থাকেন, সেই জায়গায় দাঁড়িয়ে সেই সরকারের বড় মাপের এক কর্মকর্তার হাতেই মহিলাদের অসম্মান ও নির্যাতন করে আসা হচ্ছে এবং এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বরং ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ ইনসাফ। আমার দাদা দেখেন, আমার গত ডিসেম্বরে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আসলো, বলদিয়াম অফিসের যে নাজির ইন্দ্রজিৎ মালাকার, তো তারা আমার বাড়িতে গেছিলো অনুষ্ঠানে যাওয়ার পরে দিয়া
তারা সন্ধ্যার সময় গেছে, যাওয়ার পরে দেওয়া তো আমরা হয়তো অনুষ্ঠান কমপ্লিট হয়েছে, হওয়ার পরে দেওয়া তারা রাতে আসলো, থাকার পরে আইতে পারছে না, আসলো। তো তাই মিসেস আমি আর আরও দুজন মেয়ে লোক আমরা কোয়ার্টারে থাকতাম, সার্কিট হাউসের কোয়ার্টারে, সার্কিট হাউসেই তখন আসলো আমার হাজব্যান্ড। কখন ট্রান্সফার হইয়া কুমারঘাটে গেছে, কুমারঘাট আছে। তো ওই দিন তারা আইতে পারছে না, ওই দিন আসলো। তো আমরা 4 জন মেয়ে লোক তো আমরা কোয়ার্টারেই ঘুমাইছি। আমার হাজব্যান্ড কইছে তার সঙ্গে ঘুমাইব সার্কিট হাউসের একটা রুমে। তারপরে দিয়া আমরা তো ঘুমাই রয়েছি, কিন্তু আমার হাজব্যান্ড অসুস্থ। তখন আমি কইয়া দিয়েছি এত অসুস্থ এটা একটু লক্ষ্য রেখে নেই, হঠাৎ ঘুমে শুরু হয়। আর ওই দিন তারা একটু পার্টিও করছিল, করার পরে দিয়া এটার লেগে আমার আর বেশি টেনশন। তারপরে দিয়া রঞ্জনদা কই একজন আছে ডিএম চেম্বারে ডিউটি করে। তো রঞ্জনদা আর ইন্দ্রজিৎ মালাগার যে নাজার সেকশনের ডিএম অফিসের, তাই না আমার হাজব্যান্ড কইছে একটা রুমে ঘুমাইবো, এটা সার্কিট হাউসের রুম উপরতলাতে। তারপরে দিয়া আমরা তো মেয়ে লোক 4 জন ঘুমাই দিয়েছি, আর নাজিরের ছেলেটা আমরা কোয়ার্টারে ঘুমাইছে। ঘুমানোর পর আমার ছেলের সঙ্গেই ঘুমাইছে। ঘুমানোর পরে দিয়া সাড়ে বারোটার পরেই হঠাৎ ফোন করছে, বোর মোবাইলে ফোন করছে। ফোন করে কইছে আমার কাছে একটু মোবাইলটা দিতে। কে ফোন করছে? ওই নাজিরেই ফোন করছে তার বোর মোবাইলে। ইন্দ্রজিৎ? হ্যাঁ, ইন্দ্রজিৎ মালাগার যে নাই, হের বোর মোবাইলেই ফোন করছে। ফোন করে একবার কইছে আমার কাছে একটু মোবাইলটা দিত। ফোন ধরছি, দুইটা কই দিদি সঞ্চারি দি রাজুদার শরীরটা বোধ বেশি ভালো না, তুমি একটু এক বোতল জল লইয়া আইও। আমি কিন্তু দাদা জলও নিছি না, যেমন কইছে জল লইয়া দিতে, আমি জলও নিছি না, আমি জল ছাড়াই গেছি গিয়া দেখি হে সার্কিট হাউসের উপরতলাতে দরজার সামনের মধ্যে দাঁড়ানোর পরে কিন্তু হে আমার আবার ফিটের মধ্যে হাত দিয়ে বুঝিয়ে নিতে আসে, দিদি তুমি টেনশন করো না, আমরা তো আছি, আর রাজুদা তো ঠিক আছে, ঠিক হইব, তুমি আইও। এরপরে দিয়ে বুঝে নিতে আসে। আমি গেছি রুমের মধ্যে গিয়া দেখি দাদা আমার হাজব্যান্ড এখানে নাই। আমার হাজব্যান্ড আরেকটা রুমে ঘুমাইছিল, মানে গার্ড রুম এটা। তো তারা তো কেন যখন ঘুমাইছে, তো আমার হাজব্যান্ডকে বলছে আমি গার্ড রুমে ঘুমাই থাকবো, আমার ওষুধ দিত না, তোমরা এখানে ঘুমাই থাক। আমার হাজব্যান্ড এই রুমেই নাই, মানে পাশের বিছনার মধ্যে রঞ্জনদা ঘুমে, মানে পুরা ঘুমে। তখন যাওয়ার পরে দেয়া হে মানে বাজে আচরণ করা শুরু করছে আমার সঙ্গে, হাতাহাতি শুরু করছে। তখন মানে আমি জুড়ে একটু দাম দিছি, আমি বলছি অক্ষণ কি আমি তোমার বুড়ে কইমু। হওয়ার পরে দেওয়া কিন্তু রঞ্জনদা সোজা কইছে, জুটের শব্দটা যখন হয়েছে তখন সোজা কইছে। হওয়ার পরে দেওয়া কিন্তু নাজিব বাবুরও কিন্তু কিছু কইছে না, কিন্তু রাগ উঠছে বুঝছি আমি, কিন্তু নাজিব থেকে কিছু কইছে না আর কি। আমারই কিন্তু গুদাম দিছে, কইছে তুই কেন কিতা খরচ, হে কিন্তু আমার মশা তুবিনের জামাইও কইছে এই তুই কেন কিতা খরচ অত রাত্রেবেলা, তোর জামাইটা আমি অক্ষণ খবর দিব, রাজুরে অক্ষণ কইমু। তখন আমি বলছি না রঞ্জনদা কিচ্ছু না, ঠিক আছে তুমি ঘুমাও। কিন্তু আমি আবার সময় কিন্তু দাদা কই আইছি যে আমি অক্ষণকে তোমার বউরে সব কিছু কইমু। 13 তারিখে আমি বড় বাবুরে জানাইছি, বড় বাবুরে সকালবেলা আমি ফোন করছি, আমার কাছে নাম্বার নাই, আমি আরেকজনের কাছে নাম্বার আছে, তাইনের মোবাইল দিয়েই কথা বলছি। এরপর কথা বলতে আমি কইছি, তাই কইছি আচ্ছা ঠিক আছে, এটা বিষয়টা আমি দেখমু কইরা 3 মাস 4 মাস গেল। তারপরে ওই দিনই রাত্রেবেলা সার্কিট হাউসের যে আরেকজন স্টাফের মিসেসরে বাজে ওই দিন রাত্রেই তারা সন্ধ্যার সময় গেছে, তো 6টার সময় যাওয়ার পরে ফাঁকে দিয়া ওই মেয়ে লোকটারও বাজে একটা অফার দিছে বলে তাইনও কিন্তু খাওয়া দাওয়া করছে না, রাগ করে আমার বাড়ির থেকে আইয়া করছে, তাই না ফ্যামিলি লইয়া। তারপরেও আমি কিন্তু কেস মামলা তাইছি না, বইতে একজনের যখন আমি জানাইয়া রাখছি তাই তো একটা কিছু করবো। তারপরে দিয়া এটা করতে করতে বেশি মানে যন্ত্রণা শুরু হয়ে গেছে। তারপরে একদিন আমরা কইছি, তখন আমি সিনিয়র ডিপুটি যে আসতো, যে আগের যে স্যার আসতো, তাই এখানে আমি কোয়ার্টারে আমি ডিউটি করতাম। তখন আমি আর ওই যে মেয়ে লোকটা তাইনও আমার পরে ঘটনাটা হয়েছে। আমি বলছি বৌদি এইভাবে যে যন্ত্রণাটি করে, চলো আমরা আগে অফিসে একটু যাই, সিনিয়র ডিপুটির সঙ্গে কথা কই। তাইনার আমি কিন্তু সিনিয়র ডিপুটির কাছেও গেছি, অফিসে মার্চ মাসে গেছি। তাই আমি ডিসেম্বরে হয়েছে, আমি 2-3 মাস কিন্তু আমি ওই বড়বাবুরে যে কয়ে রাখছি এটার আশাই কিন্তু আমি আসলাম, দেখি কিচ্ছু নেই, রেজাল্ট পাই, কিচ্ছু হয়েছে না। যাওয়ার পরে দিয়ে সিনিয়র স্যারের শুধু আমরা এতটুকু হয়েছি যে স্যার নাজিরবাবু যেটা করতেছে ঠিক করতেছে না। তখন ওই তাইনা কইছে, ওই মেয়েটা হয়েছে নাজিরবাবু খুব খারাপ লোক, কিন্তু তখন স্যারে মানে আর মানে কিছু শুনছে না, হয়েছে যার জামাই সার্কিট হাউসের স্টাফ থাকা অবস্থায়ও হাঁটছি আমি বিচার পাইছি না। তখন যখন আমি বিচার পাইছিই না, তাহলে তখন তো আমার কেসে যাইতেই লাগবে। আমি কোয়ার্টার থেকে বাইরে হয়ে গেছি গিয়ে, আমার জামাই ট্রান্সফার হয়ে গেছে দেখে আমি কেস করতাম না, আমি কি কেস করতাম না। তারপরে দিয়া আমি আইয়া এই মাসের আমি অপেক্ষা করে এই মাসের 16 তারিখে আমি কেস করছি, নাজিরবাবুর নামে কেস করছি। তারপরে তারাও জিজ্ঞাসা, থানায় জিজ্ঞাসা কি তাহলে কেস করতো, আমি আমার ঘটনা কইছি, কইয়া গেছি। তারপরে তারা আমি থানাতে গোয়া অবস্থায় তারা ফোন করা হয়েছে যে আপনার নামে মুখে কেস করছে, আপনার 11টার সময় আইয়াই। এরপরে দেয়া কইছে আচ্ছা ঠিক আছে আইমো, কইছে ঠিক আছে আইমো। তারপরে দেয়া আমিও গোয়াতেই সঙ্গে সঙ্গে আমারও ফোন করছে, ফোন করে আমি খালি অতটুকুই হয়েছি যে আমার কইছে দিদি তুমি বুঝি আমার নামে কেস করছো, আমি কইছি হ করছি।
কইছে দিদি এটা কি তা করলাই আমি তোমার লগে একটু দেখা করতে চাই তখন আমি তার সামনেই বুঝি তুমি আমার লগে কি দেখা করতে কি দেখা করে কি করতে তুমি আমার লগে তোমার লগে আমার কোনো কথা নাই তুমি আমার ফোন কইরো না আর তোমার তো যেহেতু দেখাইছে কালকে থানার মধ্যে তুমি থানা তাইও আমিও আইমু আইয়া করে দেখে না যা তার সামনে যা কথা হওয়ার কইও আমিও কইমু তখন আমি ম্যাডামও মানে যার কাছে আমি করছি তাই না কইছে স্পিকার দিয়ে কথা আমি স্পিকার দিয়ে কথা কইছি কই আমি ফোন খাইটা দিছি তারপরেও হে আমার ফোন করছে ফোন কইরা হইতাছে যাইবো বাড়িতে যাইবো গিয়ে ফাইয়া ধরবো হাতে ধরবো দরকার লাগলে আমার ফাইয়া লম্বা হইয়া পইরা থাকবো এই সেই অন্যরা কাছেও ফোন কইরা কইছে যে পরের দিন তো ঠিক আছে সকালবেলা 11টার সময় আইছে তারা আইছে নাজিরবাবু আইছে নাজিরবাবুর বউ ছেলে শাশুড়ি মা ম্যাডামে জিজ্ঞাসে যে কিটা সমস্যা হয়েছে তখন তো আমি কইছি আমি আমার বক্তব্যটা কইছি হওয়ার পরে দেয়া বড়বাবু সঙ্গে সঙ্গে কইছে ম্যাডাম ঘটনাটা করছে 1 বছর আগে তখন কেন আয়া কেস করলো না তখন কেন ইয়ে করলো না তখন কইছি আমি বড়বাবু আমি কেস করি আর না করি এটা বড় কথা না আপনারা তো জানাইছিলাম 11 তারিখে ঘটনা করছে 12 তারিখে জানাইছিলাম 13 তারিখে তো জানাইছি আপনারে আপনি কি তা করছেন সিনিয়র ডিপুটি স্যারের সঙ্গে গিয়ে কথা কইছে হয়তো স্যারে আমি এত কিছু ব্যাংকে কইতে পারছি না আর আমি একলা গেছি না আর একটা মেয়ে লোকরা যে ওই দিনও যে একটা বাজে অফার দিছে আমরা দুজন মিললেই গেছি গিয়া কইছি যতটুকু আর কইছি স্যারে যখন কইছে দিদি অল্প অল্প কথা আমরা এখানে আইতেছে তাই আশা করি স্যারে বেশি না যেন কিছু জানে এবার তো স্যার বদলিয়ে গেল গিয়া ঠিক আছে এরপর খার কাছে গেছি না আমি মহিলা সমিতির যে কইলাম যে আগে তাইনের কাছে গেছি এর কাছে যে কই আজকে মতো বিচার পাইলে আমরা সময়টা খেয়ে লইছে আমি লইছি না হিয়া লইছি সেই কইছে আজকে বইমু কালকে দেখা করবো কালকে এটা বইয়া শেষ করবো এই করবো সেই করবো সেই সময়ের পর সময় নিয়েছে তখন আমি কেস করতাম না গীতার লাগে তারপরে তারা কইলো যে কতদিন কেস করছে না ম্যাডাম এখন তাই জামাই ট্রান্সফার করতে কেস করে দিচ্ছে আর ট্রান্সফার লগে আমার কেসের কোনো মিল আছে এর আগে যে হাঁটলাম তখন তো আমার জামাই ট্রান্সফার হয়েছে না আমি যে কেস যে করছি আমি থানাতে কইছি যে আমার জামাইরে ট্রান্সফার করছি এটার লাগে আমি কেস করতেছি এর আগের থেকে তো আমি হাঁটতাছি তখন আমি সব ঘটনা হওয়ার পরে তখন বড়বাবু আবার কইলো ম্যাডাম এটা যখন ঘটনা করছিল 2-3 দিন পরে বিয়ে আমরা শেষ করে লিছি তখন কইছি বড়বাবু আমি কই আসলাম আপনারা যে শেষ করে লিছেন যে আমি কই আসলাম তুমি আসলো না তোমার জামাই আসলো আরে আমার জামাই থাকলে হইব নি আমার জামাই থাকলে হইব আমার লগে ঘটনাটা করছে আমার লগে খারাপ ব্যবহার করছে তো আমার সামনে থাকতে লাগবে আমার স্যার আপনারা কেমনে শেষ করছেন 1 বছর পরে কেস করছি এটা আমার দোষ হইয়া গেছে গা আর আপনারা যে 1 বছর আগে যে শেষ করে লাইলেন আর জানাইলেন ওই কালকেই সেদিনই থানা তাইয়া এটা কি আপনারা দোষ করছেন না এটা কি তারা ভুল করছে না এটা তো তাই ভুল করছে তখন জানাইলো না আমারে যে আমরা বইছি বা বইতাছি তুমি আইও বা আমরা বইয়া শেষ করছি দেখো আমি তোমার কই দেখো তোমার মন মতো হইছে নি বিচার তাইনে তো 1 বছর পরেই আমরা জানাইলো যে তার মানে বড়বাবু একটা ঘটনা করছে এটা সত্যতা বুঝছে তাই আমি কইছি তো সত্যতা তো তখন টাইম যে কইলো তখন ম্যাডামও কইছে কিন্তু থানা ম্যাডামও কইছে টাইম তো কইতাছে তোমার জামাইরে লইয়া বইয়া শেষ করছে তখন আমি কইছি ম্যাডাম আমার জামাই লইয়া বইয়া শেষ করলো না কয় তোমার জামাই তো ডিএম অফিসের স্টাফ তখন তাইনও কইছে বড়বাবু কইছে তোমার জামাই তো ডিএম অফিসের স্টাফ লইয়া বইতেই পারে তো ঠিক আছে বইতেই পারে তারপরে তারা কইলো এটা ডিপার্টমেন্টের ব্যাপার ডিপার্টমেন্টে দেখবো কিন্তু ডিপার্টমেন্টে আমার এই ব্যাপারটা কি দেখবো এটা কি আমি কি চাকরি করি না চাকরি করে আমার জামাই এরপরে এইটাও তারা মধ্যে দিয়ে তুললো যে আমার জামাই চাকরিটা থাকতো নি না যাইতো আমার জামাই চাকরিটা থাকতো আর যাইতো কিতা কেস তো আমি করছি হুমকি দিছে আপনারে কেসটা তো আমি করছি আমার লোকে অন্যায় হয়েছে তো আমি বিচার চাইছি আমার জামাই লোকে তো অন্যায় হয়েছে না আর আমার জামাই একজন স্টাফ দেখিয়া এদেরকে তার ওই স্টাফের ভুল লোকে আরেক স্টাফে এরকম অসভ্যতা করবো আমি তো মুখ খুলতাম না আপনি কি চান আমি এর শাস্তি চাই আমি তো এর আগেও গেছি আমি কোনো বিচার পাইছি না আমি অক্ষণ আইছি আমি থানার কেস করছি তারা বললো ডিপার্টমেন্টের ব্যাপার ডিপার্টমেন্টের কাগজ আমি দিছি ডিএম স্যারের কাছে দিছি কাগজ আমার কাছে আছে কপি আছে দিছি তারা বললো শুক্রবারে এটা তারা দেখা দিব তারপর বললো ডিএম স্যার ব্যস্ত আছে ঠিক আছে আমি ডিএম স্যারের সামনে গিয়ে কিতা হইতাম ডিএম স্যারের লোক আমি কিতা বিচার করবো আপনি আইনি বিচার চান আমি আইনি বিচার চাই কৈলাসহর মহিলা থানায় কেস দিয়েছেন আর ঊনকোটি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড ম্যাজিস্ট্রেট অফিসে আপনার ঘটনাটা করছে নাজির তাইনে ওই অফিসের ডিএম অফিসের ঊনকোটি ডিএম অফিসের এখানে আমি সুষ্ঠু বিচার চাই।